দুলেন্দ্র ভৌমিকের মামার বিশ্বকাপ দর্শন। বাতাসে ফুটবলের গন্ধ উঠতে আরম্ভ করলেই আমাদের বাড়িতে মামার উপস্থিতি অনিবার্য। বাবা বলতেন, পাকা কাঁঠাল ভাঙলেই যেমন ভনভনিয়ে মাছি উড়ে আসে, তেমনি ফুটবল হলেই মামা হাজির। আমার এই ফুটবল খ্যাপা মামার সঙ্গে ইতিপূর্বে যাদের পরিচয় হয়েছে তাদের কাছে মামা সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। এবার মামা শুধু মামিমাকেই সঙ্গে নিয়ে এলেন না, সঙ্গে আনলেন নবদাকে। নবদার পুরো নাম নবগোপাল বসু, কিন্তু ওই নামে তাকে বিশেষ কেউ ডাকে না। সব বয়সী লোকেরাই তাকে নবদা বলে ডেকে আসছে। নবদা দূর সম্পর্কে আমাদের কেমন দাদা হয় সে নিয়ে আমরা কখনো মাথা ঘামাই। আমরা নবদার গল্প শুনতেই আগ্রহী। মামা সম্পর্কে নবদা বলে, মামা ফুটবলের খ্যাপা, কিন্তু খেলাটার মাথামুন্ডু কিছুই বোঝে না, আর বোঝবার চেষ্টাও করে না। আর নবদা সম্পর্কে মামার মন্তব্য, একটি বৃহৎ পাঁঠা, মুখে বুলি ফুটনের পর থেকে সজ্ঞানে একটাও হাসা কথা কয় নাই। লোকে ব্যাংক থেকে ওভারড্রাফট নেয়, নবটা মিথ্যার ওভারড্রাফট লয়। আমাদের পরম সৌভাগ্য, এই প্রথম দুজনকে আমাদের বাড়িতে একসঙ্গে পাওয়া গেল। মামা সম্পর্কে অনেকেই অল্প বিস্তর জানেন, কিন্তু নবদা সম্পর্কে তেমন কিছু অনেকেই জানেন না। সেই কারণে আমরা নবদাকে যেমন জানি তার কিছু পরিচয় দিয়ে রাখলে নবদাকে বুঝতে সুবিধে হবে, অন্তত কেউ তাকে ভুল বুঝবে না। নবদা এক সময় দারুণ ফুটবল খেলতো। মামার ভাষায় অবশ্য দারুণটা নিদারুণ। খেলতে খেলতেই নবদা কলকাতার প্রথম ডিভিশনের একটা ছোট্ট টিমে চান্স পেয়ে গেল। টিম যত ছোটই হোক, কলকাতার প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাওয়া তো কম কথা নয়। নবদা অবশ্য বলেছিল তাদের জনাইয়ের বাড়ির বারান্দায় দুহাড়ি মনোহরা নিয়ে ইস্টবেঙ্গল, বাড়ির উঠোনে নকুরের কড়াপাকের সন্দেশ নিয়ে মোহনবাগান, আর বাড়ির সামনের যে লাউ গাছের মাচা, সেই মাচার নিচে হাঁড়ি ভর্তি মটন টিকিয়া নিয়ে মোহামেডান স্পোর্টিং হতে দিয়ে বসেছিল। কিন্তু নবদা টাকা এবং খাদ্যের লোভে আদর্শচ্যুত হয়। সবাইকে এক গ্লাস করে ঘোলের শরবত খাইয়ে করজোরে বিদায় করেছিল। বিদায়কালে প্রতিশ্রুতি দিয়েছিল যে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের বিরুদ্ধে আমি অন্যদের দিয়ে গোল করাবো, কিন্তু নিজে কখনো গোল করব। নবদার এই কথা শুনে মামা মন্তব্য করেছিলেন, নব একটা ব্যাপারে হাসা কথা কইছে, প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে। এক বছরই খেলছিল, মোট 10টা খেলায় মাঠে নাইমবা 8 বারের বেশি পায়ে বল টাকাইতে পারে নাই। আমি তো সুখে বাইনোকুলার লাগাইয়া গোটা মাঠে ভাইগনারে খুঁজি, কোথায় আমার নব? হেই নব 1 বছর কলকাতার মাঠে খেললা, পরে শুনি নিজের গ্রামে গিয়া কোচ হইয়া বইছে। নবদা নিজের গ্রামে এখন ফুটবলের কোচ। এইবারে বিশ্বকাপে নবদার নাকি ফ্রান্স থেকে নিমন্ত্রণ এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারেননি। না যাওয়ার কারণটাও বড় বিচিত্র। বিশ্বকাপ শুরু হওয়ার কিছুদিন আগে নিজেদের বাড়ির আম গাছ থেকে নাকি 1.5 কিলো ওজনের একটা ডাঁশা ফজলি মাথায় পড়ে। সেই আঘাত এতই গুরুতর যে সরকারি হাসপাতালে ফার্স্ট এড নিতে হয়েছিল। অভিজ্ঞ ডাক্তাররা নবদার মাথা আর আম দুটোকে দেখতে দেখতে বলেছিলেন, এই জিনিস পড়েও যে আপনার মাথা ফাটেনি, এটাই তো আশ্চর্য। নবদা বলেছিল, আপনারা ভুলে যাচ্ছেন আমি একজন ক্যালকাটা মাঠের ফুটবলার। মাথার যে কোনো জায়গা দিয়ে হেড করতে পারতাম। মাথার যে কোনো জায়গা দিয়ে। একজন দক্ষ হেডার হিসাবে আমার সুনাম ছিল। আমরা বললাম, তুমি কি শুধু এই জন্যই গেলে না? নবদা একবার মামার দিকে তাকিয়ে উত্তর দিল, এছাড়া অন্য একটা কারণও ছিল। আফটার অল মামার রিকোয়েস্ট তো ফেলতে পারি না। আমরা সবাই মামার দিকে তাকালাম। মামা পানের ভিতর থেকে সুপুরির বড় কুচিগুলি বেছে বেছে ফেলে দিচ্ছিলেন। মামা আমাদের দিকে না তাকিয়েই বললেন, সারা জীবনে পায়ে বল লাগাইতে পারলি না, তুই আবার হেডার। তবে আমার যদি টাকা থাকতো তাহলে তরে আমি ফ্রান্সে পাঠাইতাম। তোর পক্ষে এখন কলকাতার থেকে ফ্রান্স নিরাপদ। নবদা ফুঁসে উঠে বলে, ফ্রান্স নিরাপদ? কলকাতা নিরাপদ নয় কেন? তুমি কি বলতে চাইছো মামু?
মামা পান মুখে দিয়ে চিবোতে চিবোতে বললেন, তোর ফ্রান্সের তো তোরা কেউ চেনে না, তোর ভাষাও বুঝবো না। গ্যালারিতে বৈশা তালিবালি কথা কইলে ওরা কিছু করবো না, মানে গ্যালারির মধ্যে কিলচর খাইয়া মরণের ভয় আসিল না, শুধু এইখানে আছে। তাই কই কি কথাটা কম কইস। নবদা সোফা থেকে দুম করে উঠে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন মামু? তুমি কি বলতে চাইছো? মামা পিচ করে পানের পিক ফেলে বলেন, আগে ইংরেজি কয়, পরে আবার নিজেই অনুবাদ কইরা কয়। ভাইগনা, আমি খালি বলতে চাইতে আসি দিনকাল ভালো না, মানুষের সহনশীলতা বেজায় কইমা গেছে। দেশের দাদারা দিবারাত্র তালিবালি কথা কইতে আছে, তুই আর এর মধ্যে ফুটবল লইয়া তালিবালি কথা কইয়া পথে ঘাটে মাইদর খাইস না। নবদা হঠাৎ উত্তেজিত হয়ে বলল, জাস্ট এ মিনিট, 1 মিনিট। ইংরেজি বলেই বাংলা বলাটা নবদার স্বভাব। আমরা আবার হেসে উঠতেই নবদার ধমকের সুরে আমাদের বললেন, ডোন্ট লাভ, হেসো না। নবদা প্যান্টের পকেটে হাত দিয়ে একটা খাম বার করে মামার দিকে এগিয়ে দিয়ে বলল, বলো তো এটা কি? মামা খামটার দিকে তাকিয়ে বললেন, একটা খাম। নবদা বেশ গর্বের গলায় বলল, খামের কোনায় কি লেখা আছে? মামা খামটার কাছে চোখ এনে বললেন, নবদিগন্ত। তা তুই কি নতুন ফ্ল্যাট কিনবি নাকি? নবদা বলল, কেন ফ্ল্যাট কিনবো কেন? মামা বললেন, ফ্ল্যাট বাড়ির কমপ্লেক্সগুলোর ওই রকমই নাম হয় কি না? নবদা খামের ভিতর থেকে একটা চিঠি বার করতে করতে বলে, এটা একটা সাপ্তাহিক কাগজের নাম। এই কাগজে বিশ্বকাপ নিয়ে আমাকে বিশেষজ্ঞের মতামত লিখতে হবে। মামা বিষম খেয়ে বললেন, কাম সারছে, জনাই থেইকা তুইও ডাক পাইলি? নবদা চিঠিটা আমাদের দেখাতে দেখাতে বললেন, এমনি পাইনি মামা, মনে রেখো আমি কলকাতা মাঠের একজন এক্স ফুটবলার। মামা বললেন, তোরা আমার 1 গ্লাস ঠান্ডা জল খাওয়া। ভাগ্যিস এই দেশে বাংলা কাগজ কম, যদি 100-3 থাকতো তাইলে তো বিশেষজ্ঞেরা আকাল পড়তো। তবে ওর একটা সুবিধা আছে। নবদা তার ব্যাগ থেকে বাদামি কাগজে মোড়া একটা প্যাকেট বার করতে করতে বলল, কিসের সুবিধে? মামা বললেন, তুই তো সপ্তাহে 1 দিন লিখবি, তা রোজকার কাগজে রোজ যা লিখবো সেইগুলি দিব্যি টুইক্কা দিতে পারবি, লোকে অত মনে রাখবো না। আমি বললাম, নবদা তোমার ওই প্যাকেটে কি আছে? নবদা বললেন, চুইংগাম, টিভিতে খেলা দেখার সময় কাজে লাগবে। মামার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, নবরে যে আমি পাঠা কই, এইটা কি সাধে কই? খেলবো ওরা, আর নব সুইংগাম সাবাইয়া দাঁতের পাটি আলগা করব। নবদা মামার সামনে বসতে বসতে বলল, অত হেলা ফেলা করো না মামা। বিশ্বকাপ খেলাতে নিয়ে গেছেন যে কোচেরা, আমি আমার যুক্তি আর লেখনীতে তাদের ফালাফালা করে ফেলবো, ওদের প্রত্যেকটা ভুল আমি ধরে দেবো। মামা বললেন, এইটা তুই ভালোই পারবি, অন্যের ভুল ধইরা মুখে আর কলমে তুলাধুলা করতে বাঙালির চাইতে আর কেউ ভালো পারে না। ভাইগনা, তুই বাঙালির মান রাখ। বিশ্বকাপের আসর থেকে আমরা কয়েক হাজার মাইল দূরে থাকলেও কি হইব, ঘরে থম ধইরা বৈশা বিশ্বের তাবর তাবর কোষের মুন্ডপাত্য করতে পারি, ঠেকাবো কেটা? এই বঙ্গের পথে ঘাটে এখন বিশেষজ্ঞের উড়াউড়ি। আমাকে অন্নদা মাসি 12 বছর বয়স থেকে দেয়ালে গুইটা দেয়, আইজ পর্যন্ত একটা ঘুইটাও আকারে পারফেক্ট গোল করতে পারে নাই। এই মাসি টিভির সামনে বৈশা কয়, সাহেব গুলান নিশানা ঠিক না। রোনাল্ডো থেকে মাথা কামানো খেলোয়াড় দেখলেই কয়, দাদা অগরে কি এই বয়সে পইতে হইল, মাথা কামাইছে কেন? কিছুই কম যায় না। কোনো এক দিগন্ত থেকে বিশেষজ্ঞের মতামত দেওয়ানোর জন্য হয়তোবা অন্নদা মাসির কাছেও প্রস্তাব আইতে পারে। আমরা চুইংগামের প্যাকেটের দিকে হাত বাড়াতে যাওয়ার আগেই নবদা প্যাকেট খুলে সবাইকে দিয়ে অবশেষে মামাকে বলল, মামু চলবে নাকি? মামা বললেন, ব্যাবাক দাঁত বান্ধায় ফেলাইছি, ওই দাঁতে সুইংগাম চলবো না, এখন ঘাটে যাওয়ান অব্দি গামটুকু রাখতে পারলেই বাসি। রাত্রি 9:30 খেলা দেখার আগে নবদা মামাকে বলল, আমার লেখার একটু নমুনা শুনবে?
মামা একটা চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। চেয়ার থেকে নেমে নিচে বসতে বসতে বললেন, একটু শোনা। নবদা বলল, একটু কেন? মামা বললেন, একটু দিয়া শুরু করি, সহ্য করতে পারলে পুরাটা শুনুম। আমরা বললাম, মামা আপনি চেয়ার ছেড়ে নিচে বসলেন কেন? মামা উত্তর দিলেন, নবর ভাষার বেগ সহ্য করতে না পাইরা যদি চেয়ার উল্টায় পইরা যায়, এই কারণেই চেয়ার সাইডা নিচে বসলাম, এতে পতনের আশঙ্কা নাই। নবদা তার ব্যাগের ভেতর থেকে কয়েকটা কাগজ বের করে বলল, নাও ডোন্ট টক, কেউ কথা বলবে না, আমি পড়া শুরু করছি। মামা বললেন, ওরে তোরা দরজা জানলা বন্ধ কইরা এলাকায় কারফিউ জারি কর, নব এখন বিশেষজ্ঞের মতামত দিতে আসি। নবদা কেমন লিখেছে সেটা শোনবার জন্য আমাদের বেজায় আগ্রহ হচ্ছিল। আমরা বললাম, নবদা তুমি কোন ম্যাচটা নিয়ে লিখেছ? নবদা বললেন, প্রথম লেখাটায় আমি বিশেষ কোনো ম্যাচ নিয়ে লিখিনি, যে কটা খেলা হয়ে গেছে আমি তারই পরিপ্রেক্ষিতে সবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। নবদা এক জোড়া চুইংগাম মুখে দিয়ে চিবোতে লাগলো। মামা বললেন, খেলনের সময় চুইংগাম চিবায়, এ যে দেখি পরনের সময় চিবাইতে আসে। নবদা শুরু করলেন, ব্রাজিলের খেলার মধ্যে ওয়ান টাচের ছন্দটা আর নেই। রোনাল্ডো বুদ্ধি দিয়ে খেলতে পারছে না। ব্রাজিলের কোচের বড় ভুল টিমটাকে রোনাল্ডো নির্ভর করে ফেলা, অথচ রোনাল্ডোর মধ্যে সেই রিফ্লেক্সটা নেই। আমি যখন খেলতাম আমার পেছনেও দুজন পাহারাদার বসানো হতো, আমি তাদের যেভাবে বোকা বানাতাম, রোনাল্ডো তা পারছে না। এই পর্যন্ত পড়ার পর মামা চিৎকার করে বলে উঠলেন, ওরে ওরে তোরা পাগলটারে থামা থামা। ও যখন খেলতো পয়লা দিনেই ওর খেলা দেখার পর মাঠের একটা মাসিও ওরে গার্ড দিত না। নবদা গর্জে উঠে বলল, আমি কি ভুল লিখছি? মামা উত্তর দেন, বাগজোলা খালের মশা যদি গির অরণ্যের সিংহের লগে নিজের তুলনা করে তাইলে কি মনে হয় জানোস? নবদা, কি মনে হয়? মামা বললেন, মনে হয় তোরে পাগলা গারদে পাঠাই, নয়তো তোর হাত থেকে বাসনের লেগে আমি গারদে ঢুকি। নবদা পড়া বন্ধ করে বললেন, এসব নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাই না, এখন খেলা শুরু হবে, খেলাটা আমাকে স্টাডি করতে দাও। খেলা শুরু হবার পর নবদা প্রথমে কোলে বালিশ নিয়ে বসল। সামনের টেবিলে কাগজ, দুরকমের কলম, জলের গ্লাস, চুইংগাম, স্টপওয়াচ। মিনিট 3 খেলা হওয়ার পরই নবদা ঘর ঝাড়ার লম্বা ফুল ঝাড়ু নিয়ে এলো। আমরা বললাম, এটা দিয়ে কি হবে? নবদা বলল, তোদের, বিশেষ করে মামাকে এই ফুল ঝাড়ুর সাহায্যে পয়েন্ট করে দেখিয়ে দেবো কোথায় কি ভুল হচ্ছে। এটাকেই বলে চোখে আঙুল দিয়ে দেখানো। মামা বিশেষ কিছু বললেন না। নবদার টেবিলের দিকে তাকিয়ে বললেন, নব তো দোকান সাজাইয়া বইছে, তো খেলা দেখবো না দোকানদারি করব? খেলার মধ্যে উত্তেজনা যত বাড়ে নবদার চিৎকারও তত বাড়ে। চিলির সালাস যখন বল নিয়ে ইতালির বক্সের দুরন্ত গতিতে ঢুকছে, তখন নবদা গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, সালাস সালাস বাদিকের পোস্টে মার, বাদিকের পোস্টে মার, বাপায় নে বাপায় নে। গোলটা যখন হলো না, তখন আমাদের ঘরের মধ্যে কি যে ঘটলো তা প্রথমে বোঝা গেল না। দুপ করে একটা আওয়াজ, তারপরই পাখার হাওয়ায় ঘরময় ছড়িয়ে পড়তে লাগলো তুলো। ব্যাপারটা কি সেটা বুঝে উঠবার আগেই মাসিমা আর্ত চিৎকার করে বলে উঠলেন, আমার নয়া বালিশটারে নব ফাটাইয়া ফেলাইছে রে, রাইতা মাথায় দিমু কি? মাসিমার বালিশ ফাটানোর শোকে আমাদের তখন কর্ণপাত করার অবস্থা নয়। আবার একটা বল ধরে চিলির ক্যাপ্টেন জামোরানো যখন ইতালির দুটো ডিফেন্ডারকে পেছনে ফেলে ছুটছে আর কোনাকুনি ভাবে বক্সের কাছে ছুটে এসে যাচ্ছে গোলকিপার সালাস, তখন কাচের টেবিল নিয়ে হুড়মুড়িয়ে পড়ল নবদা। মামা চিৎকার করে বলছেন, ঘরের মধ্যে যা ঘটে ঘটুক, আমি টিভি থেকে চোখ সরামু না। আমার দিদিমা বিড়াল তাড়ানোর ডান্ডা এনে নবদার পিঠে বসিয়ে দিয়ে বললেন, অতি সাইরা, খেলা হয় ফ্রান্সে,
তুই কেন কাছের টেবিলটার উপর উঠে খাড়াইয়া নাচতে আরম্ভ করলি? এত দামের টেবিলটা তো ফুটিফাটা হইয়া গেল। এই ঘটনায় নবদাকে খুব একটা বিব্রত দেখালো না। সে বলল, লেখার টাকা পেয়ে তোমার টেবিল আমি করে দেবো। আসলে জামদাগনি যেভাবে একটা বাড়ালো না। আমরা বলি, জামদাগনি কাকে বলছো? উনি তো জামও রানো। নবদা বলল, ওই হলো। হাফ টাইমে মামা ঘরের দিকে চোখ বুলিয়ে বললেন, নব যেরকম দাপাদাপি আরম্ভ করছে, তাতে খেলা শেষ হওয়া পর্যন্ত তো ঘরের কিছুই আস্ত থাকবো না। আমার মাথাও লাঠি দিয়া ফাটাইয়া ফেলাইতে পারে। তোরা বেবাকে মিল্লা নবর হাত পা বাইন্দা ফেলা, নইলে শরীর অক্ষত রাইখা খেলা দেখুন যাইব না। খেলা যতক্ষণ চলে নবদার মুখ আর হাত দুটোই সমান তালে চলতে থাকে। দিদিমা তার কাঁচের টেবিলের শোক তখনও ভুলতে পারেননি। নবদার দিকে একবার আগুন চোখে তাকিয়ে দিদিমা বললেন, নবর মুখে গামছা বাইন্দা দে। ওরা খেলে আর নবটা এখানে দাপাদাপি কইরা ঘরের জিনিস ভাঙে। আমরা নবদাকে বললাম, নবদা তুমি একটু চুপ করে থাকতে পারো না? নবদা উত্তর দিল, এটা তো শোকসভা নয়, ফুটবল খেলা, এখানে একটু চেঁচামেচি হবেই। রাত 12:30টায় খেলা শুরু হবার আগে দিদিমার তাড়ায় আমরা খেয়ে নিলাম। আমরা কয়েকজনে মিলে খেলা দেখছি। নবদা খুব একটা বাড়াবাড়ি করেনি, শুধু একবার উত্তেজিত হয়ে নিজেই হেড করতে গিয়ে আচমকা মামার মাথায় গোত্তা মেরে ফেলেছে। মামা দু হাতে মাথা চেপে আমাদের বললেন, বিশ্বকাপের ফাইনালের আগে নব আমারে মাইরা ফেলাইব রে। মাথায় এমন গুতা মারছে যে মনে হইল মানুষ না, সাড়ে গুতাইছে। মগজে ঘিলু থাকলে মাথাটা একটু নরম হয়। নবজীবনে মাথায় বল ঠেকাইয়া গোল করতে পারে নাই, কিন্তু সাইজন ডিফেন্ডারের দাঁত ভাঙ্গা ফেলাইছে খালি মাথার গুতা মাইরা। নবদাকে এই সময় একটু লজ্জিত দেখালো। মিনিট খানেক চুপ করে থেকে আবার আগের মতো হাত পা ছুঁড়ে চেঁচাতে আরম্ভ করলো। কোনো দলের গোলের পাশ দিয়ে বল গেলেই নবদা গোল গোল বলে চিৎকার করে ওঠে। আর মামা ধমক দিয়ে বলেন, তুই কি চোখেও কম দেখোস? পোস্টে 3 হাত দূর দিয়া বল যায় আর নব গোল গোল বইলা চিল্লায়। অনেক রাত্রে খেলা শেষ হওয়ার পর মামা বললেন, এইবারের বিশ্বকাপে একটা জিনিস বড় চোখে লাগতে আছে। আমরা বললাম, কি? নবদা বলল, হ্যাঁ, কোন ব্যাপারটা চোখে লাগছে বলো তো, আমি নোট করে নি। মামা বললেন, দুনিয়া কাঁপানো একজন প্লেয়ার, এরাও যদি বক্সের 3 গজ দূর থেকে বারের উপর দিয়া বল মারে, তাইলে আর ভাই সুং বিজয়নদের খামোখা গাল পাড়ি কেন? ওরাও তো তাই করে। নবদা সঙ্গে সঙ্গে কি সব যেন লিখতে লাগলো। মামার ঘরেই নবদার শোয়ার ব্যবস্থা। আমরা ভাইয়েরা মিলে নিজেদের ঘরে শুতে যাওয়ার আগে বুঝিনি যে মামা নবদার এক ঘরে শোয়াটা গভীর রাত্রে কোনো অঘটন ঘটাতে পারে। আমাদের তখনও ভালো করে ঘুম আসেনি। হঠাৎ আমাদের দরজায় বাইরে থেকে ধাক্কা, দিদিমা আর মামিমার উত্তেজিত গলা। আমরা দরজা খুলে বাইরে আসতেই দিদিমা বললেন, তোরা সবাই রাস্তায় গিয়া দেখ, লোহার ডান্ডা লইয়া পরেশ নবরে তাড়া করছে। আমরা তো হতবাক। সবাই বাইরে এসে দেখি নবদা একটা উঁচু পাঁচিলের উপর বসে আছে, আর মামার হাতে একটা লিকলিকে লোহার শিক। আমরা দেখি মামা নিচ থেকে শাসাচ্ছেন, আর উঁচু থেকে নবদা বলছে, সরি মামা, সরি, আমি খুঁজে দিচ্ছি। আমরা বললাম, কি হয়েছে? মামার রাগে ফেটে পড়লেন, নবটা একটা কলির পাঁঠা, শোনের আগে আমার ব্যাগ ভলির কায়দা দেখাইতে গিয়া এমন পাও চালাইলো যে আমার জলের বাটি জানলা দিয়া করে রাস্তায়। আমরা বললাম, তা এর জন্য এত কাণ্ড কেন? চলুন আমরা বাটি খুঁজে দিচ্ছি। মামা গর্জন করে বলে উঠলেন, বাটি তো আমি পাইছি, কিন্তু বাটির মধ্যে যে দাঁত ভিজায় রাখছিলাম, এই দাঁত গেল কোথায়? সমস্যাটা গুরুতর। আমরা টর্চ জেলে রাস্তায় মামার দাঁত খুঁজতে লাগলাম। মামিমা জানলা দিয়ে চিৎকার করে বলতে লাগলেন, খবরদার, রাস্তায় পড়া দাঁত তোর মামা যেন মুখে না তোলে। আমাদের শোরগোলে অন্যান্য বাড়ির লোকেরা জেগে উঠেছে। নবদা যে বাড়ির পাঁচিলের উপর উঠে বসেছে, সে বাড়ির মহিলারা তাদের পাঁচিলের উপর লোক দেখে
চোর চোর বলে চিৎকার জুড়ে দিয়েছে। আর নবদা তাদের বোঝাবার চেষ্টা করছে, আমি চোর নই, আমি একজন এক্স ফুটবলার। হ্যাঁ, আমি একজন এক্স ফুটবলার, প্লিজ আন্ডারস্ট্যান্ড মি, আমাকে বোঝবার চেষ্টা করুন। ইতিমধ্যে পেট্রোল ডিউটি দেওয়া পুলিশ জিপ এসে হাজির। এক পুলিশ অফিসার জিপ থেকে নেমে বললেন, কি হচ্ছে এখানে? হ্যাঁ, টর্চ জেলে কি খুঁজছেন? মামা উত্তর দিলেন, আমার দাঁত। পুলিশ অফিসারের চোখ বড় বড় হয়ে গেল। তিনি বললেন, দাঁত? মুখের দাঁত রাস্তায় খুঁজছেন? আসল ব্যাপারটা কি? জিপ গাড়ির হেডলাইটের জোরালো আলোয় রাস্তা আলোকিত। আমার ভাই হঠাৎ সোল্লাসে চিৎকার করে বলল, ওই তো মামুর দাঁত। আমরা দেখলাম সেটি নর্দমার জলে শান্ত হয়ে পড়ে আছে। মামা দাঁতের পাটি দেখলেন, বিষণ্ণ গলায় বললেন, এই দাঁত কি আর মুখে তোলন যাইব? নবদা ততক্ষণে নেমে এসে বলল, বাকি রাতটুকু ডেটল জলে ভিজিয়ে রাখো, তাহলে আর অসুবিধা নেই। দিদিমা আর মামিমা প্রবল আপত্তি করলেন। মামিমা বললেন, ওইটার নবর মুখে ঢুকাইয়া দে। দিদিমা বললেন, কলকাতায় খোলা ম্যান হলে তো অভাব নাই, 2 পা হাঁটলেই পাবি, তার মধ্যে ওই দাঁত আর নব 2টারেই ফালাইয়া দে। মামা নবদার দিকে তাকালেন, ঠোঁটে হাসি। এগিয়ে এসে পিঠে হাত রেখে বললেন, আর রাগ নাই, তোর ব্যাগ ভলিটার কথা ভাবতে আসি। 2 বাই 1 ফুটের জানলা দিয়া তুই তো বাটিটারে ঠিক বাইরে পাঠাইতে পারছস। তোর এই জিনিসটা আমারে মুগ্ধ করছে। এই দেশের কত পোলার সুযোগ না পাইয়া বৈঠা গেল। বাইরে তখন রাত শেষের মৃদুল হাওয়া। নবদার কাঁধে হাত দিয়ে মামা এগিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। আমরা তখনও দাঁত পাহারায় দাঁড়িয়ে।